এই আলিপুর সেন্ট্রাল জেলটাকে কনভার্ট করা হয়েছে। আর সাউন্ড শো আছে, কিন্তু এই কারাগারেই বন্দী ছিলেন 30 পর্যন্ত। এই কারাকক্ষে রাখা হয়েছিল সুভাষচন্দ্র বোস। আছে ফাঁসির মঞ্চ। এই ফাঁসি মঞ্চে যাদের ফাঁসি দেওয়া হয়েছিল, যেসব শহীদ বিপ্লবীদের ফাঁসির কাঠে ঝুলানোর আগে তাদের এই সেলে রাখা হতো। আর বোমা, বড় কাঠের বোমা। দেখো এটা এটা 10 চেম্বার রিভলভার রাখা হয়েছে প্রদর্শনী। এই তাঁত বোনার কাজ করতে হতো। 1-150 বছর আগে ছিল সেলটা, ঠিক সেই রকম অবস্থায় আছে এখন। এই হচ্ছে সেই অ্যাওয়ার্ড, এখানে রাখা আছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ফ্রেশ ব্লগ। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। সো গাইস, সামনেই 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ 78তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। আর সেই উপলক্ষেই তোমাদের নিয়ে চলে এসেছি আলিপুর সেন্ট্রাল জেল। হ্যাঁ, তবে এটা কোনো জেলখানা নয়, হচ্ছে একটা হেরিটেজ সাইট। তো ফ্রেন্ডস, বর্তমানে এই আলিপুর সেন্ট্রাল জেলটাকে কনভার্ট করা হয়েছে মিউজিয়ামে। তো চলো আজকে সেই মিউজিয়ামই তোমাদের ঘুরে দেখাবো। আসি এবার কীভাবে এই মিউজিয়ামে তোমরা আসবে। তোমরা যদি ফ্রেন্ডস হাওড়া বা শিয়ালদা থেকে আসো, তাহলে বাসে করে যদি আসো, তাহলে হাওড়া শিয়ালদা থেকে তোমাদেরকে আসতে হবে হাজরা মোড়। আর হাজরা মোড় থেকে তোমরা মিনিট 5-15 লাগবে পায়ে হেঁটে তোমাদের এই আলিপুর সেন্ট্রাল জেল। বা তোমরা যদি প্রাইভেট ট্যাক্সি করে আসো, তোমাদের হাজরা মোড় থেকে হয়তো 100 টাকা নিয়ে নিতে পারে। তো যাই হোক, আর যদি তোমরা মেট্রোতে আসো, হাওড়া থেকে যদি মেট্রোতে আসো, তাহলে এখন নতুন গ্রিন লাইন চালু হয়েছে হাওড়া থেকে তোমাদের আসতে হবে এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড থেকে তোমাদের আসতে হবে যতীন দাস পার্ক। আর সেখান থেকে তোমাকে 15 মিনিট, ওই মেট্রো স্টেশন থেকে, যতীন দাস মেট্রো স্টেশন থেকে 15 মিনিট তোমাদেরকে পায়ে হেঁটে আসতে হবে আলিপুর সেন্ট্রাল জেল। তোমরা যদি এখানে 2 হুইলার বা 4 হুইলার নিয়েও যদি আসো, তো এখানে দেখো পার্কিং করারও ব্যবস্থা আছে। এখানে তোমরা পার্কিং করতে পারো গাড়ি। চলো, তবে ভেতরে ঢুকতে হলে আগে টিকিট কাটতে হবে। আর এখানে টিকিট মূল্য দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন এন্ট্রি ফি, লাইট আর সাউন্ড শো আছে 100 টাকা প্রবেশ মূল্য। আর তোমরা যদি শুধু মিউজিয়াম ঘুরতে চাও, সেটার জন্য 30 টাকা আর টিকিট ঘর। চলো ভেতর, এই গেট থেকে আমরা প্রবেশ করছি ভেতর দিকে। আর এইখানে দেখো টিকিট কাউন্টার, আর এই যে টিকিট কাটা চলছে, সব টিকিট কাটতে ঢুকছে। এটা হচ্ছে টিকিট ঘর। আচ্ছা, আমরা টিকিট কেটে নিয়েছি। চলো এবার ভেতর দিকে যেতে হবে। চলো আয়। আচ্ছা, আমরা ঠিক প্রবেশ করলাম, ঠিক এই যে এইটা দিয়ে টিকিটটা কেটে। আর দেখো উপরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট আছে, মানে খাওয়া দাওয়া যারা করতে পারে এখানে করতে পারে। তো এই মিউজিয়ামে কী কী দেখবে তার একটা এখানে মানচিত্র করা আছে। তো মানচিত্রটা তোমরা পজ করে দেখে নিতে পারো। তোমরা যদি আসো তাহলে এই পজ করে দেখে নিতে পারো মানচিত্রটা। মোট 19টা স্পট আছে ঘোরার জন্য। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি আমরা কিছু লেখা আছে, মানে স্বাধীনতা সংগ্রামীদের কিছু বাণী এখনই এখানে তুলে ধরা হয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের বা বিপ্লবীদের। এই হচ্ছে সেই জেল যেখানে কতই না আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের রাখা হয়েছিল এই জেলে, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমরা যেই পথে যাচ্ছি সেখানে দেখো প্রথমে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্র, মানে এনাদের রাখা হয়েছিল যেসব কক্ষে বা কারাগারে, সেটা হচ্ছে এইদিকে পড়ছে। চলো এইদিকে। আচ্ছা, এর ভেতরে নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন ও যতীন্দ্র সেন মোহন। আচ্ছা, এনাদের এখানে রাখা হয়েছিল। আচ্ছা, এই কক্ষে রাখা আছে আমাদের প্রাক্তন
মুখ্যমন্ত্রী মানে ভূতপূর্ব মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের একটা প্রতিলিপি এই কারাগারে রাখা হয়েছিল 1930 থেকে 1931 সাল পর্যন্ত এই কারাগারেই বন্দী ছিলেন। আর এইখানে দেখো তথ্য তুলে ধরা হয়েছে, তোমরা ভিডিওটাকে পজ করো দেখে নিতে পারো। প্রতিটা কক্ষের কাছে অডিও কিউআর কোড আছে, তোমরা যদি পারো স্ক্যান করে তোমরা অডিওর মাধ্যমে সেটা শুনে নিতে পারো, মানে এখানকার যে কারাগারের সমস্ত রকম তথ্য। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি নেতাজি ভবন, মানে নেতাজিকে রাখা হয়েছিল সেই সেলে। এই হচ্ছে সেই সেল যেখানে আমাদের নেতাজিকে রাখা হয়েছিল 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে রাখা হয়েছিল সুভাষচন্দ্র বোস নেতাজিকে। আর এখানে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আজ এই কক্ষটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল। এই সেলে রাখা হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। আর দেখো প্রতিটা কারাগারের পাশে কিউআর কোড আছে, যেখানে অডিও গাইড মানে অডিওর মাধ্যমে তোমাদের সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে বা তুলে ধরা হবে। তোমরা যদি এটাকে এই কিউআর কোডটাকে স্ক্যান করো তাহলে তোমরা হয়তো অডিও শুনতে পাবে এখানকার এইসব সেলের ইতিহাস সম্বন্ধে। এখন যাকে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ভাবতে অবাক লাগে, এই হচ্ছে সেই সেল যেখানে নেতাজিকে রাখা হয়েছিল। আচ্ছা দেখো প্রতিটা লকআপে ডিস্টেন্সটা দেখো, এই হচ্ছে লক আর এইখানে হচ্ছে দেখো প্রায় 1 থেকে 1.5 ফুট দূরে, মানে কোনো আসামি লকআপ খুলে বা ভেঙে দিয়ে যাওয়ার সম্ভব না। কেন মোটা দেখো কত মোটা, ইংরেজদের তৈরি জেল। আচ্ছা ঠিক নেতাজি সেলের ঠিক অপোজিট সাইডে আছে ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ সত্যি জায়গাটা কত কষ্টকর হয় এই জায়গাটা। আচ্ছা আমরা এখন আছি ফাঁসির মঞ্চ, যেখানে না জানি কত বিপ্লবীদিকে ফাঁসি দেওয়া হয়েছিল ইংরেজদের দ্বারা। সত্যি মানে এই জায়গাটা দাঁড়িয়ে একটা চিন্তা করো, ভাবো সেই সময় মানে কীরকম অনুভূতি, মানে সেই যে মানুষগুলিকে যে বিপ্লবীদিকে ফাঁসি দেওয়া হয়েছে মানে তাদের সেরকম অবস্থা। তারা শুধু দেশের জন্য, দেশকে স্বাধীনতা করার জন্য বা স্বাধীনতা লাভ করানোর জন্য ফাঁসির মঞ্চে চলে গেছে। আর হ্যাঁ তোমাদের আচ্ছা আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এখানে এই যে মঞ্চটা দেখছো মানে যেমন আগে ছিল ঠিক সেরকমই আছে, তবে এখানে যে দুটো দড়ি দেখতে পাচ্ছ জোড়া দড়ি, এটা কিন্তু পুরনো নয়, নতুন একটা প্রতিলিপি হিসাবে লাগানো হয়েছে। আচ্ছা এখানে ফাঁসি দেওয়ার পর বিপ্লবীদেরকে দেখো, এইখানে দেখতে পাচ্ছ এই নিচের দিক দিয়ে মানে উপর দিকে ফাঁসি দেওয়ার পর সে দেহটাকে এই দিক দিয়ে বার করা হতো। আচ্ছা এই ফাঁসি মঞ্চে যাদের ফাঁসি দেওয়া হয়েছিল, যেসব শহীদ বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের একটা এখানে তালিকা দেওয়া হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরিমিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, চারুচন্দ্র বসু, 1909। আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে রাখি,
এইখানে যাদের ফাঁসি দেওয়া হতো তাদের কীভাবে ফাঁসির কাঠে ঝুলানো হচ্ছে তাদের সেটা দেখানোর জন্য বন্দীদের ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে সেলটা দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ রুমগুলো, ওই রুমে সেই স্বাধীনতা সংগ্রামীদের লকআপে রাখা হতো, আর ওইখান থেকে তাদেরকে দেখানো হতো এখানে ফাঁসি কাটে যাদেরকে ঝুলানো হতো তাদেরকে, যাতে তাদের মধ্যেও একটা আতঙ্ক বা একটা ভয় থাকে ইংরেজদের বিরুদ্ধে। আচ্ছা, ফাঁসির মঞ্চে যাদেরকে ঝুলানো হতো তাদের ঠিক নিয়ে আসা হতো, তাদের ডেড বডিকে নেওয়া হতো এই জায়গাটায়, অটোপসি রুম, তাদের ডেড বডিকে নিয়ে আসা হতো এইখানে তাদের দেহকে শোয়ানো হতো, শুয়ে তাদের এখনও শরীরে জীবন আছে নাকি সেটা দেখা হতো, না হলে তাদের এমনকি শিরা কেটে দিয়েও তাদের শেষ পর্যন্ত মৃত্যু যাতে হয়ে যায় সেজন্য তাদের শিরা পর্যন্ত কেটে দেওয়া হতো ইংরেজদের দ্বারা, সেরকম অত্যাচার করা হয়েছে। আর তোমরা ঠিক দেখো এই বোর্ডের সাইডে দেখো এখানে একটা নালা করা আছে, এইখানে যে মৃতদেহগুলোকে ফাঁসি দেওয়ার পর যে মৃতদেহগুলোকে শোয়ানো হতো তাদের যে শিরা কাটার পর যে রক্ত এর মাধ্যমে বেরিয়ে যেত, এই ড্রেনেজ করা আছে, ড্রেনেজ মাধ্যমে বাইরে বেরিয়ে যেত। ভাবতে পারছো বিপ্লবীদের কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনার মধ্যে দিয়ে ফাঁসির কাঠে তাদের ঝুলানো হয়েছে। আচ্ছা, এখানে ব্রিটিশদের যেসব বন্দিরা থাকতো তাদের উপর অত্যাচার করা হতো, এই যে দেখতে পাচ্ছ একটা অনুলিপি করা হয়েছে, তারা এখানে তাদের উপর নানা রকম অত্যাচার করত। এখন তোমাদের নিয়ে আসছি এই হচ্ছে সেই সেল যেখানে বন্দীদের ফাঁসির কাঠে ঝুলানোর আগে তাদের এই সেলে রাখা হতো, এই সেলে রেখে তারপর তাদেরকে নিয়ে যাওয়া হতো সেই ফাঁসির মঞ্চে। আলিপুর সেন্ট্রাল জেলের সম্বন্ধে আরেকটা কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি। আলিপুর সেন্ট্রাল জেল 2019 সালে স্থানান্তরিত করা হয়, আর এটাকে মিউজিয়াম কনভার্ট করা হয় 2022 সালে। আর হ্যাঁ, আর এই যে ফাঁসির মঞ্চ তোমাদেরকে দেখালাম, এই ফাঁসির মঞ্চে শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয়, তারপর আর কোনো ফাঁসি এই ফাঁসি মঞ্চে ঝোলানো হয়নি। আচ্ছা, এখন তোমাদের নিয়ে চলে এসেছি নেহেরু সেল, তো চলো, এ হচ্ছে নেহেরু সেল। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য ব্রিটিশদের দ্বারা যে জওহরলাল নেহরুকে এই সেলে রাখা হয়েছিল। আর হ্যাঁ, জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করতে আসছেন ইন্দিরা গান্ধী, ওনার মেয়ে ইন্দিরা গান্ধী। দেখো, যখন জওহরলাল নেহরুকে রাখা হয়েছিল এই সেলে, আর দেখা করার জন্য যখন ওনার বাড়ি থেকে এসেছিলেন ইন্দিরা গান্ধী, এই যে এই জায়গাটায় বসে নিজের পিতার সঙ্গে বা বাবার সঙ্গে এখানে আলাপ আলোচনা করতেন। আচ্ছা, ঠিক নেহরু সেলের পাশে আছে একটা গোডাউন, আর এই গোডাউনে রাখা হতো তখন কয়েদিদের জন্য খাবার মজুদ রাখা হতো, এই হচ্ছে সে গোডাউন। আর এখন সেটাকে লাইব্রেরি বা সেমিনার কক্ষ করা হয়েছে। এটা পুলিশ মিউজিয়াম। আচ্ছা, আমরা এখন আছি রুম নম্বর 1, আর এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। আলিপুর ষড়যন্ত্র মামলা কেসে যেসব দোষীদের ধরা হয়েছিল তাদের কাছ থেকে যেসব জিনিসপত্রগুলি পাওয়া গিয়েছিল সেইগুলোই এখানে রাখা হয়েছে। তামার বোমা, বড় কাঠের বোমা, দেখো এটা কাঠের বোমা, বোমার খোল, তখনকারের বোমা যেগুলো এখন আমরা পেটো বলি তার খোল। এখানে যে ডিটেলসগুলো আছে সেগুলো তো সব পড়ে তো শোনানো সম্ভব নয়, তো তোমরা চাইলে এই ভিডিওটাকে পোজ করেও তোমরা পড়ে নিতে পারো। আচ্ছা, ঢাকা ষড়যন্ত্র মামলা যেসব জিনিসপত্রগুলি বা যেসব বিপ্লবীদের কাছ থেকে যেসব জিনিসপত্রগুলি বা পাওয়া গিয়েছিল অস্ত্রশস্ত্র, সেইগুলি এখানে তুলে ধরা হয়েছে। দেখো, এই সেলে রাখা হয়েছে 2 নম্বর সেল। দেখো, তখনকারের বন্দুক, পিস্তল, এটা 10 চেম্বার রিভলভার,
আচ্ছা, আমার সামনে এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। মানে এই উপর থেকেই ব্রিটিশ সেনা পুরো জেলটা দেখতে পাচ্ছ, জেলের পুরো চত্বরটাকে নজর রাখতো। এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। আচ্ছা, এখন আমরা ঢুকবো সেলম প্রদর্শনী কক্ষ, সুবেন কফি শপ, একান্তে কিচেন, লাইট সাউন্ড শো, যেটা এখন আমরা টিকিট কাটিনি কারণ আমাদের রাত্রেবেলা থাকা সম্ভব না, তাই লাইট সাউন্ড শোটা আমরা দেখবো না। 30 টাকা দিয়ে কেটেছি, যেটার জন্য আমরা পুরো মিউজিয়ামটা ঘুরবো, মানে পুরো যে আলিপুর সেন্ট্রাল জেলটা আছে টোটালটা ঘুরছি। আর এখন আমরা যাব কাজী নজরুল ইসলাম সেল এই দিকে। আর এখন আমরা যেই সেলের সামনে এসেছি সেটা কবি কাজী নজরুল ইসলামের সেল। ওনার এখানে কতগুলো বই রাখা হয়েছে প্রদর্শনী হিসাবে। কাজী নজরুল ইসলামের কিছু ছবি, এটা শেষ বয়স, যত সম্ভব শেষ বয়সের একটি ছবি এইটা, বার্ধক্য অবস্থায়। এই জেলে যেসব মানে যাবজ্জীবন কারাদণ্ড মানে শাসন কারাদণ্ড যাদের করা হয়েছিল এবং যেসব বন্দীরা এখানে এই জেলে থাকতো তাদের এখানে দেখো এই তাঁত বোনার কাজ করতে হতো। আর এখানে দেখো অনেকগুলি তখনকার যেসব তাঁত বোনার যেসব যন্ত্রপাতি সেগুলো দেখো এখনও রাখা আছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে তাঁতের কাজ করা হতো এই পুরো যে পুরো এটা দেখতে রুমটা দেখতে পুরো যে ঘরটা হল ঘরটা দেখতে পাচ্ছ এখানে পুরোটাই তাঁতের কাজ করানো হতো বন্দিদিকে দিয়ে। তো এতক্ষণ তোমাদের যেসব কারাগার বা এই মিউজিয়ামের যেসব কারাগারগুলো দেখাচ্ছিল সেগুলো সময়ের সাথে সাথে মানে সংস্কার করা হয়েছিল। তো যাই হোক, এখন তোমাদের যে কারাগারটা দেখাবো সেটা ব্রিটিশ আমল থেকে যেভাবে ছিল সেভাবেই রাখা হয়েছে, এটা কোনো রকম মানে সংস্কার করা হয় না, যাতে তখনকার যে মানে ফিলিংটা সেটা যারা আমরা পাই, যে অনুভূতিটা সেটা পাওয়ার জন্য এটা সেই অবস্থায় রাখা হয়েছে। এখানে মানে বন্দীদের বা কয়েদিদের কীভাবে রাখা হতো, কীভাবে তারা শরীরচর্চা করতেন সেগুলি এখানে তুলে ধরা হয়েছে একদম। চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, দেখো কয়েদিদের এখানে চুল কাটার একটা প্রতিমূর্তি রাখা আছে, কীভাবে কয়েদিদের রাখা হতো, এই কাঁচি কীভাবে চুল কাটা হতো এখানে। দেখো ইংরেজদের দ্বারা শাসন কীভাবে চলতো কয়েদিদের উপর যারা এখানে থাকতো। এখানে দেখো বালা করা আছে, সেই বালাতে বাঁধা হতো আর বেঁধে এখানকার যেসব কয়েদি ছিল তাদের উপর এরকম নির্মম অত্যাচার চালাতো এই ব্রিটিশ সেনা। একদম হুবহু সেই অবস্থায়, মানে যেমন অবস্থায় আজ থেকে প্রায় 100-150 বছর আগে ছিল সেলটা, ঠিক সেই রকম অবস্থায় আছে এখন সেই সেল। সেটা এইটার মানে কোনো রকম সংস্কারই করা হয়নি। তো যাই হোক, সেই রকম একটা সেল তোমাদের নিয়ে আসছি। দেখো কয়েদিদের কীভাবে রাখা হতো। দেখো এখানে কাপড় কাচছে, চান করছে, এখানে টোটালি দেখো সোয়াদ বিছানা কয়েদিদের। এটা হচ্ছে দেখো বাথরুম, এত বড় একটা সেলে এই একটা বাথরুম, ছোট পাড়া বাথরুম, বুঝতে পারছো মানে কি অবস্থায় এখানে রাখা হতো কয়েদিদের। ও দেখো আচ্ছা, এখন আমরা এসেছি আর্ট গ্যালারিতে। চলো ভেতর দিকে যাই। এটা হচ্ছে প্রদর্শনী কক্ষ। এখানে প্রদর্শনী চলছে।
আচ্ছা, তোমরা এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে দেখাচ্ছি, তোমার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছো এখানে নিচে দেখো কতগুলো সিট আছে, আর এখানে একটা সাদা ফ্ল্যাগের মতন আছে। তো এইটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয় সন্ধ্যের দিকে, ওই সন্ধ্যে 6টা থেকে যত সম্ভব। তো এটা 100 টাকা টিকিট, আর এখানে সেটা দেখানো হয়, প্রদর্শনীটা হয়। তো যাই হোক, আমি তো সেটা কাটিনি। তো যাই হোক, এখন তোমাদের এখানকার আরও কিছু এই জেলের কিছু অংশ তোমার দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। দেখো, এই জেলের মিউজিয়ামে আর একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। মানে পশ্চিমবঙ্গ সরকার যেসব সব উপলব্ধি পেয়েছে, যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, সেইগুলোকে এখানে দেখো প্রদর্শন হিসাবে তুলে ধরা হয়েছে বা রাখা হয়েছে। এটা হচ্ছে কন্যাশ্রী অ্যাওয়ার্ড, যেটা আছে ইউনাইটেড স্টেট থেকে পেয়েছিলেন, তাই তো? ইউনাইটেড স্টেট থেকে পেয়েছিলেন। আচ্ছা, এই হচ্ছে সেই অ্যাওয়ার্ড, এখানে রাখা আছে। সো আলিপুর সেন্ট্রাল জেলের ভিডিও ব্লগ এখানেই শেষ করছি। আমি আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো, আবার দেখা হবে নতুন কোনো একটি জায়গায়, নতুন কোনো একটি ব্লগে। তো গুড বাই, ভালো থেকো।